আপনাদের প্রিয় সাকি। মানছি অনেকদিন পর দেখা হচ্ছে, সে যাই হোক, আজকে আমি নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঝিলের ধারে বাড়ির তৃতীয় পর্ব। মন দিয়ে শুনবেন কিন্তু। পথে আরও নানা চেনা লোক, চেনা দোকান, চেনা বাড়ি। সকলের সঙ্গে একটা দুটো করে কথা বলতে বলতে যখন সদাশিবের বাড়ি গিয়ে হাজির হলো, তখন প্রায় দুপুর। সদাশিব স্নানের আগে রোদে বসে তেল মাখছেন। সিদ্ধিনাথ কাঁচুমাচু মুখ করে সামনে গিয়ে দাঁড়াতেই সদাশিব মুখ তুলে চেয়ে বললেন, এই যে নবাব পুত্তর, এতদিনে দেখা করার সময় হলো। বলি, সারাদিন কি কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকা হয় শুনি? ঝিলের তলার মন্দির নিয়ে ভেবে ভেবে বাবুর বুঝি ঘুম হচ্ছে না? সিদ্ধিনাথ মাথা চুলকে বলল, কর্তা বাবু, আপনার তো দয়ার শরীর, সারা জীবন পাপ তাপ কিছু করেননি, বুড়ো বয়সে কি শেষে নরহত্যার পাপে পড়বেন? সদাশিব হাঁ করে চেয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, বটে, নরহত্যার পাপ, সেটা কি করে আমার ঘাড়ে অর্ষাবে ধর্মপুত্তর? সিদ্ধিনাথ যথেষ্ট বিনয়ের সঙ্গে বলল, আগে ভালো মানুষের ছেলেদের ঝিলের বাড়িতে থাকতে দিলেন, ওদের অপঘাত তো ঠেকানো যাবে না। বাড়ি পড়ো পড়ো অবস্থা, দেওয়াল চাপা পড়ে সবগুলো মরবে যে। তাতে আমার পাপ কেন হবে রে মুখ্য? ওরা তো দেখে শুনেই ও বাড়িতে থাকতে চাইছে, মরলে নিজেদের দোষেই মরবে। না হয় হলো, কিন্তু আমাকেও যে বিদায় করতে চাইছে, বলছে দেশে যাও, না হয় তীর্থ করে এসো। সে তো ভালো কথাই বলছে, জানা। সিদ্ধিনাথ বেজার মুখ করে বলল, আপনি তো বলেই খালাস, কিন্তু আমি কেটের আট ছাড়া অন্য জায়গায় গিয়ে কি বাঁচব? সদাশিব চোখ মিটমিট করে সিদ্ধিনাথের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, তোর বয়স কত হলো তা জানিস? কি না। তুই আমার চেয়ে অন্তত 10-15 বছরের বড়। তা হবে, আপনাকে এইটুকু দেখেছি। হিসেব করলে তোর যা বয়স দাঁড়ায়, তাতে তোর দুবার মরার কথা। তা বটে, অথচ তুই একবারও মরিসনি। তা বটে। তাহলে কেটের হাটের বাইরে গিয়ে যদি না বাঁচিস, তাহলেই বা দুঃখ কি? নবীন নিজে যেমন খেতে ভালোবাসে, তেমনি লোকজনকে ডেকে খাওয়াতেও ভালোবাসে। কিন্তু তার এখন যে অবস্থা, তাতে নিজেদেরই ভালো করে জোটে না, লোককে ডেকে খাওয়ানোর প্রশ্নই ওঠে না। তবে বুড়ি পিসি কি একটা ব্রত করেছে, তাতে নাকি দ্বাদশ ব্রাহ্মণ ভোজন না করালেই নয়। কদিন ধরেই পিসি ঘ্যান ঘ্যান করছে। নবীন কথাটা তেমন কানে তোলেনি, কিন্তু আজ এসে পিসি ধরে পড়ল। ও বাবা নবীন, তুই কি শেষে আমাকে চিরটা কাল নরক ভোগ করতে বলিস? নরক যে সাংঘাতিক জায়গা বাবা। যমদূতেরা বড় বড় সাঁড়াশি লাল টকটকে করে গরম করে নিয়ে তারপর তাই দিয়ে নাক, কান, হাত, পা সব টেনে টেনে ছেড়ে, তারপর হাঁড়ির মধ্যে গরম জলে ফেলে সেদ্ধ করতে থাকে। সেও শুনি হাজার হাজার বছর ধরে সেদ্ধ করতে থাকে। মাঝে মাঝে হাত দিয়ে তুলে দেখে নেয় ঠিক মতো সিদ্ধ হয়েছে কি না, আর তাতেই কি রেহাই আছে ভাব। সেদ্ধ হওয়ার পর নাকি সর্বাঙ্গে নুন মাখিয়ে রোদে শুকোয়, তারপর হেট মুন্ডু করে করে ঝুলিয়ে রাখে।
তারপর কাঁটার বিছানা শুয়ে রাখে, তারপর যে নবীন মাথা নেড়ে নেড়ে শুনছিল, বলল, তারপর আর বাকি থাকে কি পিসি? এত কিছুর পর কি আর কেউ বেঁচে থাকে? পিসি মুখখানা তোম্বা করে বলল, বাছারে, একবার মরলে পরে আর সে মরণ নেই। নরকের অবস্থা তো ও রকম, যাই যা করুক না কেন আর মরণ হবে না যে। তারপর সেখানে এঁটো কাটার বিচার নেই, চারদিকে নোংরা আবর্জনা আস্তাকুর। একটু ভেবে দেখ বাবা, মাত্র 12টা মামুন খাওয়ালে যদি ফাঁড়াটা কাটে তবে হাঁপ ছেড়ে বাঁচি। নবীন ম্লান মুখে বলল, আচ্ছা পিসি, দেখছি কি করা যায়। পিসি নিশ্চিন্ত হয়ে চলে গেল। জানে নবীনের মনটা বড় ভালো, ঠিকই ব্যবস্থা করবে। নবীন দুপুরবেলা একতলায় নেমে এলো। নাচঘরের দক্ষিণ কোণের দেওয়ালের মধ্যে একটা ছোট্ট ছিদ্র, তার মধ্যে হাত ঢুকিয়ে একটা হাতল ঘোরালেই মেঝেতে একটা সিঁড়ির মুখ খুলে যায়। সরু সিঁড়ি, অন্ধকারও বটে। সিঁড়ি দিয়ে টর্চ হাতে নবীন নেমে এলো মাটির নিচে। চারদিকে একটা টানা গলি, মাঝখানে নিরেট পাতাল ঘর, পাথরের দেওয়াল, লোহার দরজা। নবীন অন্তত 1000 বার এই পাতল ঘরে হানা দিয়েছে। দেওয়ালে বা দরজায় শাবল বা হাতুড়ি মারলে ফাঁপা শব্দও হয় না, এতই নিরেট। নবীনের হাতে এখন একেবারেই টাকা পয়সা নেই, কারো কাছে হাত পেতেও লাভ নেই, কেউ দেবে না। সকলেই জানে যে নবীনের অবস্থা খারাপ, তার বিষয় সম্পত্তি মহাজনের কাছে বাঁধা, ধার নিলে নবীন শোধ করতে পারবে না। নবীন পাতাল ঘরের দরজার সামনে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো, কি করা যায়। নবীন বসে বসে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে তার একটু ঢুলুনিও এসে গেল। ঢুলতে ঢুলতে তার মাথার মধ্যে নানা চিন্তা হিজিবিজি ঘুরে বেড়াতে লাগলো। মহাজন টের পাওয়ার আগেই গোপনে লোক লাগিয়ে পাতাল ঘরের দেওয়াল যদি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া যায়, অবশ্য তাহলে বাড়িটাও ধসে পড়তে পারে। যদি সুড়ঙ্গ কেটে ঢোকা যায়, যদি... হঠাৎ তার কানে কে যেন মৃদুস্বরে বলে উঠল, ধুর বোকা, ওভাবে নয়। নবীন চমকে সোজা হয়ে বসে বলল, কে? না, কেউ কোথাও নেই। নবীন চারধারটা খুব ভালো করে খুঁজে দেখল, কারও দেখা পেল না। পাতালে নামবার দরজাটা যেমন বন্ধ ছিল তেমনই আছে। খুবই চিন্তিতভাবে ওপরে উঠে এলো। তারপর মহাদেবকে ডেকে বলল, দেখো মহাদেবদা, তুমি তো পুরনো আমলের লোক, আজ যে ঘটনাটা ঘটল তার মানেটা কি আমাকে বুঝিয়ে দেবে? মহাদেব খুব গম্ভীর মুখ করে ঘটনাটা শুনল। পাকা মাথাটি নেড়ে মাঝে মাঝে হুঁ দিল। তারপর অনেকক্ষণ ভেবে নিয়ে বলল, না গো নবীন ভায়া, ঠিক বুঝতে পারছি না। নবীন খুব আগ্রহের সঙ্গে বলল, কিন্তু আমার মনে হচ্ছে পাতাল ঘরে ঢোকার একটা সহজ পথ আছে। মহাদেব গম্ভীর মুখে বলল, এটা আমারও মনে হয়। তোমার ঠাকুরদাও সারাটা জীবন ওই পাতাল ঘরে সেঁদোবার চেষ্টা করেছেন। শাবল গাঁইতিও কিছু কম চালানো হয়নি। শেষে একেবারে শেষ জীবনে তিনি চুপচাপ পাতাল ঘরের সামনে বসে থাকতেন। তারপর যখন মৃত্যুশয্যায় পড়ে আছেন, তখন আমি তার কাছেই দিন রাত মোতায়েন থাকতাম।
এক ঝড় বৃষ্টির রাতে হঠাৎ তোমার ঠাকুরদা চোখ মেলে চাইলেন, মুখখানা ভারী উজ্জ্বল দেখাচ্ছে। আমার দিকে চেয়ে বললেন, পেয়েছি রে, পেয়েছি। নবীন সাগ্রহে বলল, তারপর? মহাদেব মাথাটা হতাশায় নেড়ে বলল, কি পেয়েছেন সেইটাই আর বলতে পারলেন না। জিজ্ঞেস করলাম, উনি শুধু বললেন পাতাল ঘর। তারপরই নেতিয়ে পড়লেন, চোখ উল্টে গেল, জিভ বেরিয়ে পড়ল, মারা গেলেন। ইস, অল্পের জন্য, অল্পের জন্য হলো না তাহলে? খুবই অল্পের জন্য। আমার মনে সেই থেকে বিশ্বাস, তুমি যেভাবে চেষ্টা করছো, দেওয়াল বা দরজা ভাঙাভাঙির চেষ্টা করে যাচ্ছ, সেভাবে হবে না। তবে কিভাবে হবে? মহাজনের হাতে বাড়ি চলে যেতে তো বেশি দেরি নেই মহাদেবদা। হবি তো বুঝি নবীন ভায়া, কিন্তু আমার বুড়ো মাথায় তো কোনো কিছুই খেলছে না। আমিও কি কিছু কম ভেবেছি? নবীন চিন্তান্বিত হয়ে বলল, পাতাল ঘরে ঢোকা ছাড়া যে আর কোনো পথ দেখছি না মহাদেবদা। পিসি 12 জন বামুন খাওয়াবে, তারও পয়সা হাতে নেই। এরকম করে চললে যে আমাকে আত্মহত্যা করতে হবে। মহাদেব ভুরু কুঁচকে বলল, দেখো নবীন ভায়া, ওটা পুরুষ মানুষের মতো কথা নয়। তোমার বংশ ডাকাতের বংশ। তার একটা খারাপ দিক আছে বটে, আবার একটা ভালো দিকও আছে। তোমার বংশের লোকের বুকের পাটা ছিল, তারা ফুলের গায়ে মুচ্ছ যেত না। তোমাকেও সেই রকম হতে হবে। সাহসী হও, দুনিয়াটা দুর্বলদের জায়গা নয়। নবীন মুখখানা হাঁড়ি করে বসে রইল। আংটি ছিল, মায়ের গয়না ছিল, পুরনো কিছু মোহর ছিল, সবই গেছে। এখন এই বসত বাড়িটা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। দিন আর চলে না। কোনো বন্দোবস্ত না হলে বুড়ি পিসি আর বুড়ো মহাদেবদাকে নিয়ে গাছতলায় দাঁড়াতে হবে। কি ভালো লাগলো আজকে পর্বটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এই গল্পের পরবর্তী অংশ আসবে আগামী পর্বে।